আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তোমরা যে বিগত ক্লাসগুলো করে থাকো, তো এই বিষয়টা নিয়ে তোমাদের অনেকটা ক্লিয়ার ধারণা থাকবে। কারণ কন্ডিশনাল সেন্টেন্স, তোমরা যেকোনো সেন্টেন্স যদি লিখতে যাও তখন এই কন্ডিশন কিন্তু লাগবে। কন্ডিশন মানে কি ভাইয়া? কন্ডিশন মানে হচ্ছে শর্ত। যখন তুমি এই কন্ডিশনাল সেন্টেন্স শিখবে, অর্থাৎ তুমি ইংরেজি বাক্য লেখার যে শর্ত, সেই শর্তগুলো শিখতে পারবে। আমরা যে ক্লাসের দিকে যাই, কন্ডিশনাল সেন্টেন্স তোমার এখানে আমি প্রথমে যে আলোচনা করবো যে কন্ডিশনাল সেন্টেন্সটা কি। কন্ডিশনাল সেন্টেন্স তোমার কি, এটা ফার্স্টে জানতে হবে। তুমি যে একটা বিষয় না জানো, সেই বিষয় সম্পর্কে ভিতরে জেনে লাভ নেই, আগে বেসিকটা জানতে হবে। তো ইফ বা আনলেস, তোমার যদি ইফ বা আনলেস দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয়, আমরা সেটাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে দেই। আমরা কন্ডিশন মানেই বুঝি কি, ইফ বা আনলেস। এখন এই ইফ আনলেস ছাড়াও যদি হ্যাড অথবা ওয়ার, হ্যাড অথবা ওয়ার থাকে, সেটাও কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স হয়। কখন হয়? যখন এই হ্যাড বা ওয়ার দ্বারা ইফ বা আনলেস এর অর্থ প্রকাশ করবে, যদি এরকম যে অর্থ প্রকাশ করে, সেটাও কন্ডিশনাল সেন্টেন্স হয়ে যায়। এখন এই কন্ডিশনাল সেন্টেন্স যখন হবে, সেটা আবার শর্ত আছে, যেহেতু এটার মানেই শর্ত, এটারও শর্ত আছে। এটার পার্ট থাকবে দুইটা। কয়টা পার্ট থাকবে ভাইয়ারা? এটার পার্ট থাকবে দুইটা। কন্ডিশনাল সেন্টেন্স মানে পার্ট থাকবে দুইটা। একটা পার্ট হচ্ছে কন্ডিশন পার্ট, একটা পার্ট কি, একটা পার্ট হচ্ছে কন্ডিশন পার্ট, এবং আরেকটা হচ্ছে রেজাল্ট পার্ট। অর্থাৎ তোমার একটাতে শর্ত দেওয়া থাকবে এবং একটাতে শর্তের যে ফলাফল, সেই ফলাফলটা দেওয়া থাকবে। এখন এই কন্ডিশন পার্টটাই হয় এই যে ইফ অথবা আনলেস যুক্ত অথবা হ্যাড বা ওয়ার যুক্ত হয় কন্ডিশন পার্ট, আর যেটা ফলাফল সেটা হয়ে যায় রেজাল্ট পার্ট। এখন এই কন্ডিশন পার্টের যে ক্লোজটা হবে, সেটা অবশ্যই হবে সাবঅর্ডিনেট ক্লোজ। কি ক্লোজ হবে? সাবঅর্ডিনেট ক্লোজ হবে। ইফ যে অংশটা থাকবে শর্তযুক্ত, সেটা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। আর যেটা ফলাফল থাকবে সেটা হবে মেন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ। ঠিক আছে, মেন ক্লোজ অথবা প্রিন্সিপাল ক্লোজ, যেটা ফলাফল দেয়া থাকবে। এখন এই কন্ডিশনাল সেন্টেন্স মানেই এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। কি সেন্টেন্স হয়ে যায়? কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স ছাড়া কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স হয় না। কমপ্লেক্স সেন্টেন্স হলে, কন্ডিশনাল সেন্টেন্স হলেই কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। এখন এই কন্ডিশনাল সেন্টেন্স যখন আসবে, আমরা এর মধ্যে জাস্ট ভার্বটা নিয়েই ভাববো, অন্য কিছু নিয়ে আসলে ভাবা হয় না। কি নিয়ে ভাবা হয়? জাস্ট ভার্ব নিয়ে ভাবা হয়। কন্ডিশনাল সেন্টেন্স তুমি চিনতেই পারবা ভার্ব দ্বারা। ইফ আনলেস হ্যাড বা ওয়্যার তো থাকবেই, কিন্তু এছাড়াও তোমাকে ভার্ব দেখে আইডেন্টিফাই করতে হবে যে কন্ডিশনালটা কোন কন্ডিশনে আছে, ফার্স্ট কন্ডিশনাল না সেকেন্ড কন্ডিশনাল নাকি থার্ড কন্ডিশনাল। এখন আমরা একদম ভিতরে চলে যাবো, বিস্তারিত হবে। তো কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার তোমরা এটা সবাই জানো, যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে মূলত চার প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এখন চারটা কন্ডিশনাল সম্পর্কে আমরা এক্সাম্পল সহ জানবো। যদি জিরো কন্ডিশনে ফার্স্টে চলে যায়, এখন জিরো কন্ডিশনের স্ট্রাকচারটা কি হবে? তোমার যদি স্ট্রাকচার মনে থাকে, তাহলে তোমাকে বিস্তারিত না জানাও চলবে। স্ট্রাকচার তুমি যে কোনো সেন্টেন্স ফেলে দিয়ে বুঝতে পারবে এটা কোন কন্ডিশনের মধ্যে পড়ে। তো জিরো কন্ডিশনের যে স্ট্রাকচার দুইটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ইফ অথবা আনলেস, যেটাই থাকুক, ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট হলে অপর যে ক্লোজটা থাকবে সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এবং যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে যে অপর ক্লোজটা থাকবে সেটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। অর্থাৎ সেম টু সেম হবে, মানে টেন্সের দিক দিয়ে দুইটাই সেম হবে। যদি এরকম হয় তাহলে সেটা জিরো কন্ডিশন হবে। এখানে আরেকটা শর্ত এখানে আছে, সেটা হচ্ছে ন্যাচারাল বা ইউনিভার্সাল ট্রুথ, মানে সত্য বুঝাবে। ন্যাচারাল বা ইউনিভার্সাল ট্রুথ হবে এই সেন্টেন্স গুলো, সেগুলোই কন্ডিশনাল সেন্টেন্স। এখন যে এক্সাম্পল আমরা যাই, ফার্স্ট যে এক্সাম্পলটা আমি লিখে নিয়েছি, দেখো, ইফ হি হ্যাজ টাইম হি ড্যাশ আস নেক্সট ফ্রাইডে। এটি তোমার ঢাবি ডি ইউনিটের 96, 97 এবং রাজশাহীতে 5, 6 সালে কিন্তু এসেছিল, অর্থাৎ তোমার ইউনিভার্সিটি এডমিশনেও চলে এসেছিল। তো ইফ হি হ্যাজ টাইম, এখন এখন তোমাকে দেখতে হবে যে ফার্স্ট যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে এখানে মূলত কোন টেন্সে, মানে ভার্বটা দেখে তোমাকে চিনতে হবে যে কোন টেন্সে দেওয়া রয়েছে। আমরা দেখি হ্যাজ, হ্যাজটা কি? প্রেজেন্ট টেন্স। আমাকে বলেছি প্রেজেন্ট যদি ইনডিফিনিট হয়, এই পাশেও প্রেজেন্ট ইনডিফিনিট হবে, মানে প্রেজেন্ট টেন্স হলে অপরটাও প্রেজেন্ট ইনডিফিনিটই হবে। তাহলে এই পাশে যেহেতু আমাদের প্রেজেন্ট আছে, এখন আমাদেরকে অপশনে খুঁজতে হবে কোথায় প্রেজেন্ট দেওয়া রয়েছে। আমরা যদি লাস্ট থেকে দেখি, দেখো এখানে ওয়াজ দেওয়া রয়েছে, অর্থাৎ এটা হবে না। এরপরে হ্যাভ গান, এটা পারফেক্টে চলে গেল, এ হবে না। উড গো, এটাও হচ্ছে না। এখানে একদম ইনডেফিনিট যেটা, সেটা আছে ভিজিটস। ভিজিটস কি? ইনডেফিনিট। অর্থাৎ আমরা এই পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অপর দিকেও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ভিজিটস। তাহলে ইফ হি হ্যাজ টাইম হি ভিজিটস আস নেক্সট ফ্রাইডে। এরপরে যেটি, সেটি হচ্ছে ইফ ইউ বাই ওয়ান টি শার্ট ইউ ড্যাশ দ্য সেকেন্ড ওয়ান ফ্রি, মানে তুমি একটি কিনলে একটি ফ্রি পাবা। অফারটা বেশ ভালো। এটা জগন্নাথ ইউনিভার্সিটি 14-15 সালে এসেছিল, তোমাদের গুচ্ছে আসার আগে, যখন জগন্নাথ ইউনিভার্সিটি আলাদাভাবে এক্সাম হতো তখন এটি এসেছিল। ইফ ইউ বাই ওয়ান টি শার্ট ইউ ড্যাশ দ্য সেকেন্ড ওয়ান
ফ্রি। এখন এখানে দেখো যে তোমার ভার্ব কোথায়, ভার্ব বাইটা কি প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার, প্রেজেন্টে আছে যেহেতু বাইটা, এদিকেও আমাদেরকে প্রেজেন্টেই বসাতে হবে। তাহলে আমাদের অপশনে দেখতে হবে যে কোথায় প্রেজেন্ট টেন্সে দেয়া আছে। উড গেট, গেট, গট, উইল হ্যাভ, গটেন। উইল হ্যাভ গটেন হবে না, তারপর গট এটা পাশে চলে গেলেও হবে না, উড গেট এটাও হবে না। প্রেজেন্ট কোথায় দেওয়া আছে, গেট দেয়া আছে, অর্থাৎ অ্যান্সার হবে গেট। এখানেও অ্যান্সার কি হবে, গেট। তাহলে সেন্টেন্সটা কি হলো, ইফ ইউ বাই ওয়ান টি শার্ট ইউ গেট দ্য সেকেন্ড ওয়ান ফ্রি। এরপরে যেটা, ইফ ইট ইজ উইন্টার ইট ফিল কুল, এটা রাজশাহী ইউনিভার্সিটি 3, 4, 6, 7 চারবার এসেছিল একই প্রশ্ন। অর্থাৎ রাজশাহী ভার্সিটি কিন্তু ভাইরা প্রচুর প্রশ্ন রিপিট হয়। তোমাদের প্রশ্নগুলো কোশ্চেন ব্যাংক যেগুলো প্র্যাকটিস করো দেখতে পারবে যে কোশ্চেন গুলো কোথায় বেশি রিপিট হয়। রাজশাহী ভার্সিটিতে রিপিটটা বেশি হয়। তো দেখো ইফ ইট ইজ উইন্টার, এখানে দেখো ভার্ব কোথায়, ইজটা কি, ইজটা প্রেজেন্ট, অর্থাৎ এই পাশে তোমাকে প্রেজেন্টেই বসাতে হবে। তাহলে ফেল দেয়া আছে, এটা হবে না। উড ফিল এটাও হবে না। উইল ফিল এটা তো ফিউচারে গেল, এটাও হবে না। এই যে ফিলস, এই ফিলসটা প্রেজেন্টে দেয়া আছে, অর্থাৎ অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে ফিলস। ইফ ইট ইজ উইন্টার ইট ফিলস কুল, অর্থাৎ তোমার প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট, দুই দিকে যদি সমান থাকে তাহলে হবে সেটা জিরো কন্ডিশন। আশা করি বুঝতে পারছো। এখন আমরা ফার্স্ট কন্ডিশনে চলে যাবো। ফার্স্ট কন্ডিশনটা এখন কি বোঝায়, ফার্স্ট কন্ডিশন বলতে যে আমরা স্ট্রাকচারে দেখি তাহলে দেখতে পাবো যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, এটা হবে একটা স্ট্রাকচার। যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, এর সাথে আরেকটা স্ট্রাকচার হতে পারে, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট প্লাস ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। কি বললাম, ফিউচার ইনডিফিনিট প্লাস ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ তোমার এই যে ইফ বা যেটা থাকবে এটা কিন্তু তোমার মাঝেও বসতে পারে, দুইটা দুই দিকে ক্লোজ চলে যাবে, মাঝে ইফ বসবে, এরকমটা হলেও কিন্তু ফার্স্ট কন্ডিশন হতে পারে। কিন্তু স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, অথবা যে ফিউচার ইনডিফিনিট প্লাস ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, এভাবে কিন্তু ফার্স্ট কন্ডিশনাল হয়। তো আমরা যদি ভার্বের দিকে দেখি তাহলে দেখো যে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেইন সাকসেস, এখানে ভার্বটা কোন টেন্সে আছে এটা আমাদেরকে দেখতে হবে। আমরা কিন্তু বলেছি যে প্রেজেন্ট থাকলে এই পাশে অবশ্যই ফিউচার হবে, যেহেতু এখানে প্রেজেন্টে দেওয়া থাকে তাহলে এই পাশে কি হবে, ফিউচারে চলে আসবে। এখন তোমার ফিউচার কোথায়, ফিউচার খুঁজে বের করতে হবে। উড এটা তো ফিউচার হবে না, এরপরে উইল হ্যাভ ট্রাইড এটা ফিউচারে আছে, কিন্তু আমরা বলছি কি পেজে ফিউচার ইনডেফিনিট, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট নাই, এখানেও হবে না। উড হ্যাভ ট্রাইড এটা তো হবেই না। তাহলে কি দেওয়া আছে, উইল ট্রাই, উইল ট্রাইটা কি ফিউচার ইনডিফিনিট। তুমি যদি অপশনগুলো বাদ দিতে পারো তাহলে তোমার জন্য নেগেটিভ খাওয়ার চান্স একদম জিরো হয়ে যাবে। এই জন্য আমাদেরকে অপশন মাইনাস করতে হবে, অপশন মাইনাস করলে কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসে। তাহলে কি, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেইন সাকসেস ইউ উইল ট্রাই হার্ট অ্যান্ড সোল, এটা হলো অ্যান্সার। এরপরে যেটা সেটি হচ্ছে ইউ উইল ফেল ইন দ্য এক্সাম ইফ ইউ ড্যাশ ফ্রম স্কুল, এটা 12তম শিক্ষক নিবন্ধন যে পরীক্ষা সেটা 15 সালে এসেছিল। এখন তুমি বলতে পারো ভাই এগুলো কেন, হ্যাঁ তুমি যখন পরীক্ষা দেবা, তুমি ঢাবে পরীক্ষা দাও বা অন্যান্য ভার্সিটিগুলোতে পরীক্ষা দাও, তোমার বিসিএস প্রশ্ন ব্যাংক বা এই রিলেটেড যে কোশ্চেন গুলো, কোশ্চেন ব্যাংক সলভ করার পাশাপাশি এগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হয়, কারণ এগুলো থেকেও প্রশ্নগুলো রিপিট হওয়ার সম্ভাবনা থাকে। তো ইউ উইল ফেল ইন দ্য এক্সাম ইফ ইউ ড্যাশ ফ্রম স্কুল, তুমি পরীক্ষায় ফেল করবে যদি ড্যাশ ফ্রম স্কুল। এখন তোমাকে কি করতে হবে, তোমাকে মিনিং বুঝে কিন্তু বসাতে হবে, বাংলা মিনিংটা ভাই অবশ্যই জানতে হবে। দেখো টেক টু টাস্ক, তুমি যদি কাজগুলো রেগুলার করো তাহলে তো তুমি আর ফেল করবে না। তারপর হচ্ছে পুট অফ, পুট আউট। এখন এই যে প্লে ট্রুয়েন্ট, এটাতে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখো তুমি যদি ছোটবেলা থেকে স্কুল পালাও তাহলে কিন্তু তুমি কখনোই সাকসেস পাবা না। আর এই পাশে দেখো ইউ উইল ফেল, এটা কি ফিউচারে আছে, তার মানে এই পাশে অবশ্যই আমার কিসে বসবে, প্রেজেন্টে বসবে, প্রেজেন্ট ইনডিফিনিট। প্লেটা কিসে আছে, প্রেজেন্টে আছে, এই জন্য এখানে হবে প্লে ট্রেন্ড। ইউ উইল ফেল ইন দ্য এক্সাম ইফ ইউ প্লে ট্রেন্ড ফ্রম স্কুল, তুমি যদি স্কুল থেকেই পালানো শুরু করো তাহলে তুমি কখনোই তাহলে তুমি এক্সামে ফেল করবা, তার মানে কি তুমি সাকসেস পাবা না। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এখন দেখবো আমরা সেকেন্ড কন্ডিশনাল। তো সেকেন্ড কন্ডিশনাল যেমন চলে যাই, সেকেন্ড কন্ডিশন ফার্স্টে আমাদেরকে দেখতে হবে সেকেন্ড কন্ডিশনটা কি রকম। দেখো ইফ যুক্ত ক্লোজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে অপর ক্লোজটি কি হবে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে সেকেন্ড কন্ডিশনালে ইফ যুক্ত ক্লোজটি কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ইফ যুক্ত ক্লোজটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যদি হয় তাহলে অপর ক্লোজটি যে আছে সেই অপর ক্লোজটি কিরকম স্ট্রাকচারে হবে। দেখো তাহলে অপর ক্লোজে প্রথমে সাবজেক্ট থাকবে, এরপরে প্লাস থাকবে, এরপরে উড কুড অথবা মাইট। কি কি, উড কুড অথবা মাইট, উড কুড অথবা মাইট থাকবে। এরপরে আমরা জানি যে উড কুড মাইটের পরে ভার্বের কি হয়, ভার্বের বেস ফর্ম হয় প্লাস আদার্স হবে। এখন এই বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্যটা কি, তোমাদেরকে আমি পড়িয়েছিলাম
যদি কারো মনে না থাকে সেটা অবশ্যই বলবা। এবং বেস ফর্ম প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য, এটা প্রশ্ন থাকলো। তো কি বললাম, ইফ যুক্ত ক্লোজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অপর ক্লোজটি সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স হবে। এই স্ট্রাকচারটা কি সেকেন্ড কন্ডিশনালের। এখন আমরা যে এক্সাম্পলে যাই, এক্সাম্পলে দেখো যে ফার্স্টেই আমি লিখে নিয়েছি ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ ফর দ্য জাস্ট কজ। এটা রাজশাহী ইউনিভার্সিটি এই ইউনিটে 18-19 সালে কিন্তু এসেছিল। তো ইফ আই ওয়ার ইউ তার মানে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে। ইফ আই ওয়ার ইউ পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয়ে যায় তাহলে অপর ক্লোজটি কিরকম হবে। এখন তাহলে আমার অপর ক্লোজের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার অনুযায়ী ফলো করতে হবে। কি কি দিয়ে আছে, সাবজেক্ট থাকবে, তো সাবজেক্ট আছে, এরপরে উড কুড মাইট। এখন আমাকে খুঁজতে হবে যে উড কুড মাইট কোথায় আছে। এখানে শুড তার মানে এটা ক্লোজ, এখানে উইল এটা ক্লোজ, এখানে উড দেয়া রয়েছে, এরপরে মাস্ট এটাও ক্লোজ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে উড কুড মাইটের মধ্যে উড শুধু একটা অপশনে দেওয়া আছে, সেটা হচ্ছে সি নাম্বার অপশন। কি দেওয়া আছে, উড ফাইট। আমরা বলেছি ভার্বের বেস ফর্ম হবে, তাহলে আমরা এখানে যে উড নেই, উডের পর ভার্বের বেস ফর্মও দেয়া আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে সি নাম্বার হবে অ্যান্সার। তাহলে সেন্টেন্স কি হবে, ইফ আই ওয়ার ইউ আই উড ফাইট ফর দ্য জাস্ট কজ। ঠিক আছে, এরপরে যেটি সেটি হচ্ছে ইফ আই ড্যাশ ইউ ড্যাশ টেল হিম টু কাম। এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের 18-19 সালে এসেছিল। এখন ইফ আই ড্যাশ ইউ ড্যাশ টেল হিম টু কাম, এটাতে কিন্তু গ্যাপ কয়টা দেওয়া রয়েছে ভাইয়ারা, গ্যাপ দেওয়া রয়েছে দুইটা, তার মানে এখানে অ্যান্সার হবে দুইটা। এখন ইফ আই ওয়ার ইউ, আমরা তো জানি এরকম হয়, ইফ আই ওয়ার ইউ, এখন এই আই দেখে তোমরা ডিরেক্ট এম দাগাই দিও না, কারণ আমাদেরকে দেখতে হবে এটা কন্ডিশনালের কোন কন্ডিশনালে যাচ্ছে, সেইভাবেই দাগাতে হবে। যারা যারা এম দাগাবা, আমি ফার্স্টে এই জন্য এম অ্যান্সারটা কেটে দিচ্ছি, যে এম আছে এটা হবে না, এম আছে এখানেও হবে না। এরপরে যে দুইটা এ এবং ডি নাম্বার, এই দুইটাতে কিন্তু ওয়ার দেয়া রয়েছে। ঠিক আছে, ওয়ার দেয়া রয়েছে। তাহলে ইফ আই ওয়ার, তাহলে এখানে হবে ওয়ার। ইফ আই ওয়ার ইউ উড নট টেল হিম টু কাম, বা উড মে টেল হিম টু কাম। এখন উড নট হবে নাকি উড মে হবে, দেখো তোমার অর্থটা কোন দিকে যাচ্ছে, অর্থগত দিক থেকেও কিন্তু অ্যান্সার গুলো হয়। এই জন্য আমাদেরকে অর্থগুলো বুঝতে হবে, স্ট্রাকচারের পাশাপাশি কি অর্থ বুঝতে হবে। ইফ আই ওয়ার ইউ উড নট টেল হিম টু কাম, যদি আমি তোমার জায়গায় থাকতাম বা তুমি হতাম তাহলে তাকে আমি আসতে বলতাম না, মিনিংটা হচ্ছে এটা। কিন্তু তুমি যে উড মে দাও তাহলে কিন্তু মিনিংটা মিলতেছে না, এই জন্য ডি নাম্বারও অ্যান্সার হবে না। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এ নাম্বার, ইফ আই ওয়ার ইউ উড নট টেল হিম টু কাম। আমি যদি তুমি হতাম বা তোমার জায়গায় থাকতাম তাহলে তাকে আমি আসতে বলতাম না। তাহলে এটি হচ্ছে সেকেন্ড কন্ডিশন, তোমাকে এটা ভালোভাবে মনে রাখতে হবে ভাইয়ারা। যদি একটা যেটা ইফ যুক্ত যে ক্লোজটি সেটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অপর ক্লোজটি অবশ্যই সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স হবে। এটা থেকে কিন্তু থার্ড কন্ডিশনও প্রায় সেম, এই জন্য এই জিনিসটা ভালো করে মুখস্থ রাখতে হবে। তোমরা এই জিনিসটা অবশ্যই মাথার মধ্যে একদম গেঁথে রাখবা। ঠিক আছে, এখন আমরা চলে যাব থার্ড কন্ডিশনাল। এরপর আমরা থার্ড কন্ডিশনাল দিকে যদি একটু নোটিস করি, দেখো ইফ যুক্ত ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স, কি পাস্ট পারফেক্ট টেন্স, আর আমাদের সেকেন্ড কন্ডিশন কি ছিল, পাস্ট টেন্স। ঠিক আছে, যে থার্ড কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশনের মধ্যে অল্প একটু পার্থক্য রয়েছে। এখানে হচ্ছে যে সেকেন্ড কন্ডিশনে থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং থার্ড কন্ডিশনে এসে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। এই পাস্ট পারফেক্ট টেন্স হওয়ার জন্য অপর যে ক্লোজটি আছে সেখানেও একটু পরিবর্তন আসে। কিরকম, এটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে যে অপর ক্লোজটি সেটা কি হবে, সাবজেক্ট প্লাস উড কুড মাইট। এতটুকু সেকেন্ড কন্ডিশনালও ছিল, উড কুড মাইট সেকেন্ড কন্ডিশনাল ছিল, কিন্তু এরপরে যেহেতু এটা পারফেক্ট যার কারণে এখানে একটা হ্যাভ আসবে, আর এই হ্যাভ আসার কারণে তোমার যে ভার্বের বেস ফর্ম হয়েছিল এটা সেকেন্ড কন্ডিশনালে, কিন্তু এখানে এসে ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে প্লাস আদার্স। কি বললাম, যে সেকেন্ড কন্ডিশনালে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় ইফ যুক্ত ক্লোজটি, আর এটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অপর ক্লোজটি কি হবে, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। সেম ভাবে থার্ড কন্ডিশনালে এসে ইফ যুক্ত ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। পারফেক্ট টেন্স হওয়ার কারণে সাবজেক্টের সাথে উড কুড মাইট ঠিক থাকে, প্লাস একটা হ্যাভ বসে, এই হ্যাভের কারণে ভার্বের ভি3 হয়, হ্যাভ হ্যাড এর পরে কি হয়, ভার্বের ভি3 হয়, ভিপিপি প্লাস আদার্স। এটা হচ্ছে থার্ড কন্ডিশনের স্ট্রাকচার। এক্সাম্পল গুলো একটু ভালো করে নোটিস করে, কারণ এক্সাম্পল গুলো খুবই ইম্পর্টেন্ট। থার্ড কন্ডিশনে এখান থেকে ভার্সিটিতে অনেক সময় প্রশ্ন চলে আসে। আমরা একটু লক্ষ্য করি, ইফ আই হ্যাড নোন আই ড্যাশ গান, এটা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে 18-19 সালে কিন্তু এসেছিল। ঠিক আছে, তো ইফ আই হ্যাড নোন আই ড্যাশ গান, দেখো এখানে ইফ আই হ্যাড নোন, এটা তার মানে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। তাহলে আমাদেরকে কি নিয়ে আসতে হবে, সাবজেক্টের সাথে উড কুড মাইট প্লাস হ্যাভ নিয়ে আসতে হবে। এখন আমার উড কুড মাইট কোথায় আছে, একটা উড আছে,
সরি, একটা উড আছে কিন্তু এর সাথে কিন্তু মানে হ্যাভ বা কিছু দেয়া নাই, তার মানে এটা হবে না। এরপরে উইল দেয়া আছে, অর্থাৎ আমাদের এখানে দিতে হবে উড, কুড, মাইট, কিন্তু উইল এখানেও হবে না। একটা আছে উড হ্যাড, কিন্তু আমাদের বসাতে হবে কি হ্যাভ, তার মানে এখানেও হবে না। তার মানে সি নাম্বার অ্যান্সার যেটা দেয়া আছে উড হ্যাভ, এটাই হবে অ্যান্সার। ইফ আই হ্যাড নন আই উড হ্যাভ গান। যেহেতু আমাদের স্ট্রাকচার অনুযায়ী তোমার বসাই দিলে হয়ে যাচ্ছে, তার মানে কি তোমার স্ট্রাকচারটা মাথায় একদম ভালো করে রাখতে হবে, একদম ক্লিয়ার কনসেপ্ট। মানে ক্লিয়ার কনসেপ্ট থাকে, তোমার কোনো ভার্সিটিতেই কোশ্চেন আটকাবে না যে জগন্নাথ ফার্স্ট ঢাবি জাহাঙ্গীরনগর ভাইয়া এক একটা জন্য একরকম ভাবে পড়তেছি, ভাইয়া এখানে যেটা পড়তেছো রুলস তো সেম ওখানেও থাকবে, যার কারণে তোমার রুলসটা একদম ক্লিয়ার কনসেপ্ট করতে হবে। এরপরে যেটা সেটা হচ্ছে ইফ দ্য পলিটিশিয়ানস কিপড দেয়ার ওয়ার্ডস আওয়ার কান্ট্রি ড্যাশ আ সুইটেবল প্লেস টু লিভ ইন। আমি কিন্তু এটা বলি নাই, এটা বলছে কে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বিশ্ববিদ্যালয় রয়েছে এটা 1819 সালে এসেছিল। আমি কিন্তু বলি নাই, ভার্সিটি থেকে বলছে, ভার্সিটি থেকে কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে, আমাকে কেউ ধরিও না। ইফ দ্য পলিটিশিয়ানস কিপ দেয়ার ওয়ার্ডস আওয়ার কান্ট্রি ড্যাশ আ সুইটেবল প্লেস টু লিভ ইন, তার মানে ইফ দ্য পলিটিশিয়ানস কিপড, আমাদের দেখতে পারলাম যে এখানে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে, কিপড দেয়ার ওয়ার্ডস আওয়ার কান্ট্রি ড্যাশ আ সুইটেবল প্লেস টু লিভ ইন। এখন তাহলে আমাদের এখানে সাবজেক্ট ভার্ব কি নিয়ে আসতে হবে, সেম ভাবে উড কুড মাইট যে কোনো একটা নিয়ে আসতে হবে। এখন আমাদের উড কুড মাইট কোথায় দেয়া আছে, উড দেয়া আছে কিন্তু উডের পরে হ্যাভ নাই, যার কারণে ক্লোজ, এখানে তো ওয়াজ, এটা তো হবেই না। এরপরে উইল বি, উইল তো হবেই না, তাহলে সি নাম্বার যেটা দেওয়া আছে উড হ্যাভ বিন, এটা হবে অ্যান্সার, উড হ্যাভ been if the politicians keep their words our country would have been a suitable place to live in। যদি তাদের মুখের ভাষা সংযত করতো বা কম করে বলতো তাহলে আমাদের কি হতো, যে থাকার জন্য একটা সুইটেবল প্লেস, একটা সুইটেবল প্লেস হতো। ঠিক আছে, ক্লিয়ার। এরপর যেটা 3 নাম্বার, আমরা 3 নাম্বার এক্সাম্পল যেটা নিয়েছি সেটা হচ্ছে হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। যদি সে দেশ ছাড় ত্যাগ করে তাহলে সে অ্যারেস্ট হবে, গ্রেফতার হবে। এটা কোথায় এসেছিল, এটা এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 11-12, খুলনা বিশ্ববিদ্যালয় 5-6, মেডিকেল 13-14 এবং 26তম বিসিএস। তার মানে প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট তোমরা কিন্তু পাশে কোনগুলো ভার্সিটি চাকরির পরীক্ষা এসেছিল দেখলেই তোমরা বুঝতে পারতেছো এইরকম কোশ্চেন কতটা ইম্পর্টেন্ট তোমার জন্য এই ভার্সিটি এডমিশনে। এখন আমাদেরকে দেখতে হবে সেন্টেন্স তো দেয়া আছে, ঠিক আছে, এখন আমি যদি বলি সেন্টেন্সটা কোন ফর্মে দেয়া আছে, দেখো ফার্স্টে আমরা অ্যান্সারটা দেখাই নেই যে হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ ইন। আমি কিন্তু বলেছি এখানে একটা জিনিস বলতে মিসিং হয়ে গেছে, দেখো এখানে কিন্তু এই সেকেন্ড যে কন্ডিশনটা থাকবে অর্থাৎ সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভি3 প্লাস আদার্স, এই কন্ডিশনটা তোমার ফার্স্টেও যেতে পারে। যদি ফার্স্টে যায় তাহলে কি হবে, যে ইফটা কিন্তু মাঝে চলে আসবে, ঠিক আছে, এটা যদি ফার্স্টে যায় ইফটা মাঝে চলে আসবে, তখন এই সাবজেক্ট দ্বারা শুরু হবে, ইফ মাঝে থাকবে। আর যে আমরা ফার্স্ট যে পাস্ট পারফেক্ট এটা কিন্তু সেকেন্ড কন্ডিশন, মানে সরি সেকেন্ড ক্লোজে চলে যাবে। এটা যদি ফার্স্টে যায় এটা যাবে সেকেন্ডে, মাঝে ইফটা থাকবে। সেম ভাবে এখানে দেখো হি ড্যাশ অ্যারেস্টেড ইফ, তার মানে ইফটা এখানে মাঝে চলে এসেছে, ঠিক আছে, এরকম ভাবে মাঝেও কিন্তু থাকতে পারে। তাহলে আমাদেরকে দেখতে হবে যে ইফ এর আগে আমরা কি বসাবো, ইফ হি হ্যাড ট্রাইড, তার মানে এটা তো পাস্ট পারফেক্টে দেয়াই আছে, তার আগে আমাদেরকে বসাতে হবে উড কুড মাইট হ্যাভ প্লাস ভি3। এখন উড কুড মাইট কোথায় দেয়া আছে, উড দেয়া আছে সাথে কিছু নাই, কাটা, উড কুড বি, এটা তো উডের পর কিছু দেওয়া নেই, এটা আমরা ক্লোজ দিয়ে দিব, এটা একটা মাস্ট, মাস্ট তো আসবেই না। আমাদের খেলাই তো হচ্ছে উড কুড মাইট নিয়ে, অন্য কিছু নিয়ে আমাদের খেলা যাবে না। তাহলে উড হ্যাভ বিন, এই যে এটাই উড হ্যাভ বিন, উড আসলো এরপরে হ্যাভ আসলো এরপরে ভার্বের ভি3 বিন, বি এর ভি3 কি বিন, এই জন্য উড হ্যাভ বিন এখানে অ্যান্সার হবে হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। এখন এই সেন্টেন্সটা কোন ফর্মে আছে, আমি যে বলি কোন ফর্মে আছে, দেখো এটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে। তোমরা যারা ভয়েস করে ফেলছো, আমি যে ভয়েস পড়িয়েছিলাম, ভয়েস কয় রকমের হয়, অ্যাক্টিভ আর প্যাসিভ, তাই না? ভয়েস তো 2 রকমের হয়, অ্যাক্টিভ এবং প্যাসিভ, এটা তো তোমরা সবাই জানো এবং আমি পড়িয়েছিলাম তোমাদেরকে। তো প্যাসিভটা আমি কি বলেছিলাম, প্যাসিভটা হবে যেটা কর্তার কাজ নিজেই নিজে করবে না, আরেকজনের দ্বারা হবে। অর্থাৎ কর্তা উল্লেখও যদি না থাকে তার কাজটা একজন করবে, বা উল্লেখ থাকলেও তার কাজটা আরেকজন করবে, এরকম মানে নিজের দ্বারা করা বুঝাবে না, সেটা হয়ে যায় প্যাসিভ। তো সেটা যদি হয়, যার কারণে কিন্তু এখানে বি এর বিন এসেছে, তোমাদেরকে এটা একটু বুঝতে হবে। তাহলে হি অ্যারেস্টেড মানে সে অ্যারেস্ট হবে, সে কি নিজের দ্বারা অ্যারেস্ট হবে, সে তো নিজের দ্বারা অ্যারেস্ট হবে না ভাইয়া, সে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে তাদের দ্বারা অ্যারেস্ট হবে, অর্থাৎ নিজে নিজেকে অ্যারেস্ট করতে পারে না, যেহেতু সে অ্যারেস্ট হয় আরেকজনের দ্বারা, যার কারণে এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে। আর যার কারণে এখানে উড হ্যাভ এর পরে কিন্তু এখানে একটা বিন চলে আসছে, ঠিক আছে।
তো যার কারণে অ্যান্সারগুলো এইভাবে দাগাতে হবে, হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। ঠিক আছে, এটা হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। সেকেন্ড এবং থার্ড কন্ডিশন কিন্তু প্রায় সেম রকম স্ট্রাকচারেই পড়ে। আর জিরো কন্ডিশন হচ্ছে যে ইউনিভার্সাল ট্রুথ হয়, সত্য ঘটনার মতো, সেটাই হয়ে যায় জিরো কন্ডিশন। ওটা তো দুই পাশেই মানে দুই সাইডেই সমান থাকবে। ফার্স্ট কন্ডিশন কি সেটাও বুঝলে। এখন এই জিরো থেকে থার্ড কন্ডিশন এটা মাথার মধ্যে একদম গেঁথে রাখাও, কারণ ইংরেজি সেন্টেন্স তুমি যখন লিখতে যাবা বা বলতে যাবা তোমার কন্ডিশনটা অবশ্যই লাগবে। তো চারটা কন্ডিশনের বাহিরে আমরা আরো কিছু কন্ডিশনের রুলস দেখবো, যেগুলো থেকে কিন্তু তোমাদের এডমিশনের পরীক্ষায় চলে আসে। ফার্স্ট যদি দেখি ওয়ার বাই হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস আদার্স, যদি এরকম থাকে তাহলে অপর ক্লোজটি কি হবে? অপর ক্লোজটি হবে সাবজেক্ট উড কুড মাইট থাকবে, ভার্বের বেস ফর্ম হবে প্লাস আদার্স হবে, মানে সেকেন্ড কন্ডিশনের মতো। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে একটু তোমাদেরকে লক্ষ্য করতে হবে যে হ্যাড বা ওয়ার তুমি যেটা থাকবে সেটা ভার্ব প্লাস ইফ দুইটার কাজ একসাথে করবে। কিসের কাজ করবে? ভার্বের কাজও করবে, ইফের কাজও করবে। মানে তোমার শর্ত দেওয়া বুঝাবে একসাথে তোমার ভার্বের কাজটা ওই হ্যাড বা ওয়ার কিন্তু করে ফেলবে। মানে ওয়ার বা হেড সাবজেক্ট প্লাস আদার্স এতটুকু ঠিক আছে, কিন্তু তোমাদের পরের স্ট্রাকচারটা এটা একদম সেকেন্ড কন্ডিশনের মতো। কিসের মতো? সেকেন্ড কন্ডিশনের মতো। কিন্তু এই ক্ষেত্রে জাস্ট একটাই ব্যতিক্রম, যে হেড বা ওয়ারটা ভার্বের এবং ইফের একসাথে কাজ করবে। আমরা যে এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো, ওয়ার শি মাই ডটার আই ড্যাশ দ্যাট, এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয় 1819 কিন্তু এসেছিল। তাহলে ওয়ার শি মাই ডটার আই ড্যাশ দ্যাট, ওয়ার আছে এবং এরপরে সাবজেক্ট প্লাস আদার্স, ওয়ার সাবজেক্ট প্লাস আদার্স। ঠিক আছে, এরপর আমাদেরকে সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট আই দেয়া আছে। এরপরে দেখো উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হবে। এবং উড কুড মাইট কোথায়? এখানে উড দেয়া আছে। ঠিক আছে, এখানে উড হ্যাভ এটা হবে না। এরপরে হ্যাড নট বিন অ্যালাউড এটাও হবে না, কারণ আমাদের খেলা কি নিয়ে? আমাদের খেলা তো উড কুড মাইট নিয়ে, বাকিগুলো নিয়ে আমাদের খেলে লাভ নেই। এরপর উইল এটা তো হবে না, তাহলে ফার্স্টে কি আসতেছে? উড নট অ্যালাউ। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে উড নট অ্যালাউ। এরপরের যেটা সেটা দেখো, হ্যাড আই আ কার, হ্যাড আই আ কার আই ড্যাশ ফার্স্ট, এটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 10-12-তে এসেছিল। হ্যাড আই আ কার আই ড্যাশ ফার্স্ট, এটা হ্যাড দিয়ে এসেছে, হেডের উপর সাবজেক্ট প্লাস আদার্স সব ঠিক আছে। তাহলে আমাদেরকে এই সাবজেক্টের পরে উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। এবং উড কুড মাইট কোথায়? এটা হ্যাভ কাটা, হ্যাড কাটা, কাম কাটা, এই যে উড আছে, উডের পরে ভার্বের বেস ফর্ম আছে। অর্থাৎ অ্যান্সার কি? অ্যান্সার এ নাম্বার, হ্যাড আই আ কার আই উড কাম ফার্স্ট, এটাই হচ্ছে অ্যান্সার।